সিম্পল লাইফ। ওরা করেছিল, কেস করেছিল, তার জন্য তার 25 লাখ টাকা লাগবে। কিউআর দিয়ে প্রচুর টাকা তুলেছে কেঁদে কেঁদে, যে আমার লাগবে, আমার স্বামী এরকম একটা শপিং মলে কাজ করে, আমার সংসার তো বাঁচাতে হবে, আমি আমি কি করে করবো, আমার দিল্লিতে যেতে হবে হাইকোর্টে বলেও কিউআর দিয়ে প্রচুর টাকা তুলেছে। কিন্তু একটা টাকারও ও কোনো হিসেব নিকেশ দেয়নি এখন অব্দি, যে কোথায় কোন খাতে কত টাকা উঠেছে সেটা কেউ জানে না এখন অব্দি, এবং কোথায় কিভাবে কি খরচা করেছে সেটাও কেউ জানে না। তাহলে সেটার একটা কিছু বিহিত হওয়ার দরকার, ঠিক আছে? এরকম ওটা বেশি কিছু কিছু মানুষ তুলেছে, সেগুলো তারা তাদের ক্রাইটেরিয়াল ছিল, তাদের প্রবলেম ছিল, ঠিক আছে, কিন্তু ওর যে প্রবলেমটা, ও বহুবার কিন্তু এইভাবে টাকা তুলেছে। হ্যালো, আজকে যখন এদিকে এপি ব্লগস এর ছেলেটা থ্যালাসেমিয়াতে ভুগছে, ও যখন কিউআর দিয়ে টাকা তুলেছে কিংবা কিছু মানুষ ওকে ভালোবেসে হেল্প করেছে, তখন সে সেটার চাইছে যে কোথায় কিভাবে কি খরচা করেছে, এখনো কেন ট্রিটমেন্ট হয়নি। একটা থ্যালাসেমিয়ার পেশেন্ট কি দুদিনে সুস্থ হয় না? হ্যাঁ, তাহলে ওরটা কেন এসে কোনো ক্লারিফিকেশন দিচ্ছে না কিংবা কোনো হিসাব দিচ্ছে না? অন্যটা কেন চেয়ে বেড়াচ্ছে? অন্যটা কেন চেয়ে বেড়াচ্ছে? একটু ওয়েট করুন, আপনাকে নেব। ওর বেলায় ও কেন কোনো কিছু ক্লারিফিকেশন দিচ্ছে না? ও সোশ্যাল মিডিয়া দাবিয়ে বেড়াচ্ছে এবং এমন বিচ্ছি কাণ্ড কীর্তি ও করে রেখেছে সোশ্যাল মিডিয়াতে, কেউ ওকে দেখতে পারে না, কেউ ওকে পছন্দ করে না। কেন এই জিনিসটা দিনের পর দিন করে যাচ্ছে? দেখো কথা বলি, সোশ্যাল মিডিয়ায় তার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে তার কিছু ভিউয়ার্স আছে, তার কিছু পছন্দের লোক আছে, তার ভিডিও ভিউজ দিচ্ছে। কিন্তু টাকা তোলাটা, এই যে ডিফামেশন কেস হওয়ার সাথে সাথেই কত লাখ টাকার ডিফামেশন কেস, এটাকে দেখিয়ে টাকা তুলে নেওয়াটাকে পারমিতা কতটা জাস্টিফাই বলে মনে করছো? পরিচয় করে দিই, পারমিতা দে আমাদেরই একজন প্যানেল এনলিস্টেড অ্যাডভোকেট, এবং ওনার আন্ডারে প্রচুর অ্যাডভোকেট আছে, সমস্ত পশ্চিমবাংলার কোর্ট করে, প্লাস হাইকোর্ট করে, সুপ্রিম কোর্ট গিয়েও করে আসছে, মেয়ে দাপিয়ে কাজ করে। একটু বলো, এই যে সোশ্যাল মিডিয়ায় টাকা তোলাটা কতটা ভয়ঙ্কর বিষয়? নমস্কার সবাইকে, সঙ্গীতাদি শুনতে পাচ্ছ এবার? একদম ক্লিয়ার। নমস্কার, সঙ্গীতাদিকে সাধুবাদ জানাই এত সুন্দর একটা গ্রুপ করার জন্য এবং এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য, যাতে প্রত্যেকের কাছে প্ল্যাটফর্মটা আমাদের কাছে গিয়ে পৌঁছায় এবং অ্যাডভোকেটদের যে ভূমিকা এবং তারা আমরা কিভাবে পাশে থাকতে পারি, সেটা সঙ্গীতাদির যে প্রচেষ্টা, তাতে আমাদের সাহায্যের হাতটা বাড়াতে পারি। আপনি প্রশ্ন যেটা করলেন সোশ্যাল মিডিয়া থেকে টাকা তোলা, আমাদের সঙ্গে আমি আরেকবার জানি যে অমৃত দা আছে, আমি খুব সম্মান করি, আমার খুব প্রিয় দাদাও খুব ভালো জানে এই সোশ্যাল মিডিয়া থেকে যে টাকা তোলার ব্যাপারটা, এটা ক্রিমিনাল অফেন্স। এই যে যদি এখান থেকে কারোর কোনো ব্যক্তিগত স্বার্থে বা সেভাবে কাজ লাগিয়ে টাকা তোলা হয়, আপনি সেই জায়গায় যদি কোনো প্রমাণ পান, যে আপনার কাছে প্রমাণ আছে টাকাটা তোলা হয়েছে এবং নিজস্ব খাতে ব্যবহার করা হয়েছে, সেখান থেকে আপনি যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আছে সেই লিঙ্কটা এবং তার উপযোগী যে ডকুমেন্টস গুলো সেগুলো সমেত সঙ্গে সঙ্গে গিয়ে আগে সাইবার ক্রাইমে একটা কমপ্লেন দিতে হবে। সাইবার ক্রাইমে কমপ্লেন দিলে তাহলে এই রেজিস্টারটা, লিঙ্কটা মনে রাখবেন, যে লিঙ্কটাই যেখান থেকে আপনি পাচ্ছেন এবং টাকা তুলছে তার এভিডেন্সটা, সেখান থেকে সাইবার ক্রাইমে এখানে টাকা তোলার একটা এক্সটর্শন মানি এবং যেখান থেকে তোলা হচ্ছে, এটা কমপ্লেন লোকাল থানা এন্ড সাইবার ক্রাইমকে জানিয়ে রাখুন। সেখান থেকে সঙ্গে সঙ্গে তৎপর হবে এবং পুলিশের সহযোগিতা, যে ব্যক্তির নামে আপনি কমপ্লেন করতে চাইছেন এবং যে ব্যক্তিকে এই মদতপুষ্ট করছে যে কাজগুলোতে, তার সম্বন্ধে লিখিত কমপ্লেন দায়ের করুন। তারপরে আপনার কেসটাকে পুলিশ সহযোগিতা করবে এবং আইনজীবীদের যদি আপনার জানাশোনা থাকে তাদের মারফতে কি কি আছে, আমি জাস্ট একটুখানি শুনলাম লাস্টের দিকে। আমি তোমায় দুটো কোশ্চেন করবো এখানে, তোমায় দুটো প্রশ্ন করবো, যেটা অমিতদাকে করা উচিত আমার, তোমরা একটু আমায় উত্তরটা দাও। ধরো সোশ্যাল মিডিয়ার মারফত কোনো ভিউয়ার্সের সাথে কারোর কোনো যোগাযোগ নেই, কোনো কেউ কাউকে চেনে না, আজকে বিদেশ থেকে কিউআর কোডে তোমার সেভিংস অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিল, তারপরে কিভাবে তারা এসে একত্রিত হবে বা মিলিত হবে, হয়ে এসে হাইকোর্টে একটা পিল করবে যে আমরা টাকা দিয়েছিলাম কিন্তু সেই টাকাটার অপব্যবহার করেছে, এইভাবে সোশ্যাল মিডিয়ায় চিট করেছে। ইন্ডিভিজুয়ালি তো 1000, 2000, 5000, 10,000 কেউ আর ওইটার জন্য গুরুত্ব দেয় না, যার জন্য এফআইআর করতে কেউ এগোয় না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে? মাস পিটিশন আমরা কিভাবে গ্যাদার করব এবং কিভাবে তার বিরুদ্ধে সোচ্চার হব? হ্যাঁ, একটু শনি দেবী বলে নেবেন, দাঁড়ান পারমিতাদির কোশ্চেনটা একটু উত্তরটা দিই। হ্যাঁ, এই জায়গায় যে যেটা প্রশ্নটা করলেন, যে বাইরে থেকে যদি কেউ টাকা পাঠায়, কেউ ব্যক্তির নামে পাঠাচ্ছে, একটা ধরুন আমি বলছি হিউম্যান রাইটস, সঙ্গীতাদিকে তো সবাই জানে, সঙ্গীতাদি একটা মাথা এবং আইডেন্টি ফেস, এখান থেকে কেউ যদি পাঠাচ্ছে, কিন্তু আমাকে পশ্চিমবাংলার লোক ইউটিউবে কোনোদিন দেখেনি এবং কোনো সোশ্যাল মিডিয়ায় আমাকে দেখেনি, মানুষ জানে, মানুষ জানে
তোমাকে মানুষ জানে, তোমাকে ইউটিউবাররাও তোমাকে গুরুদেব মানে, কারণ তুমি মানুষের পাশে পৌঁছাও, তুমি মানুষের পাশে পৌঁছাও, বিনা স্বার্থে মানুষের পাশে পৌঁছাও। তো দ্যাটস হোয়াই ইউ আর ফেস। সো সেই জন্য বলছি, যদি কোনো এরকম পাবলিকলি এরকম টাকা তোলার, বা ধরুন আমি যেটা লাস্টে কথাটা ঠিক বুঝতে পারলাম না, যে টাকা কেউ পাঠাচ্ছে কিন্তু এই ব্যক্তি জানছে না, তাহলে সেই একজন থাকে বাংলাদেশে, একজন থাকে জাপানে, তাহলে তারা তো টাকা পাঠিয়ে দিয়েছে, তারা জানে যে আমি ওকে দিলাম, ঠিক আছে, এবার দেওয়ার পর তাহলে তখন তো আর দেখা গেল যে সেই কেসটার জন্য দিলাম, পরবর্তী দিনে দেখা গেল এটা আমার সাথে চিটিং হয়েছে, আদৌ সে কোনো ওই টাকাটা তার খরচাই হয়নি, সে মিথ্যা কথা বলে আমার থেকে টাকা নিয়েছে, তাহলে কি হবে? ওই টাকা সেই টাকাটা চাহিদা মিটিয়েছে, নিজস্ব চাহিদা মিটিয়েছে, কারণ আছে ফোন কিনেছে, নানান রকমের ওর যা নিজস্ব মানে পার্সোনাল যে মানে ওর সেইগুলো মিটিয়েছে, যার জন্য বড় টাকা নিয়েছে। আপনাকে আপনাকে শনি দেবী অনেকক্ষণ বলার চেষ্টা করছেন, ওনাকে অনেকক্ষণ হোল্ড করেছি, প্লিজ উনি একটু বলে নিন, বলুন। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু এভরিওয়ান। আমি অনেক দূর থেকে বলছি, ইউএস থেকে বলছি। ইউএস থেকে বলছেন উনি? হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, আমাদের এখানে মর্নিং, সো গুড মর্নিং টু এভরিওয়ান। তো আপনারা এখানে অনেক অ্যাডভোকেটস রয়েছেন এবং একজন, আমি সবার নাম এখানে খুব ক্লিয়ারলি পড়তে পারছি না, আপনাকে দাদা বলে বলছি। আপনি এইমাত্র বললেন যে একটা ডিফামেশন কেস অ্যাটলিস্ট 25 ইয়ার্স লাগবে। সো আর আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার, উনি কন্টিনিউয়াসলি বলছেন 25 লাখ টাকা ডিফামেশন কেস তোলা হয়েছে। But we all know that 25 lakhs যেটা ডিফামেশন কেসটা ছিল, সেই কেসটা ট্রান্সফার করার জন্য সেই ভদ্রমহিলা কিছু টাকা চেয়েছিলেন। সো ইটস নট অ্যাবাউট 25 lakhs। তো বারবার এই কথাটা একটুখানি এখানে ভুল হচ্ছে। এবং এইরকম কিউআর কোডের যে ব্যাপারটা, ওই প্রতিবাদ মহলের ভদ্রমহিলা কন্টিনিউয়াসলি মিসইনফরমেশন দিয়ে যাচ্ছে। সো এনিওয়ে, কামিং ব্যাক টু মাই পয়েন্ট, সো এই ধরনের কিউআর কোড দিয়ে যখন টাকা তোলা হয়, এরকম কন্টিনিউয়াসলি প্রচুর হচ্ছে এরকম, সেখানে যারা সেই চ্যানেলগুলোকে ফলো করছে তারা তাদের লাইফের সাথে সামহাউ অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে এবং তাদের সেই নিডসটা, সেটা ফিজিক্যাল নিডসই হোক, সেটা মেডিকেল নিডসই হোক, অথবা কোনো টেস্ট রিলেটেড হোক, সো ভিউয়ার্সরা কাইন্ড অফ ভলান্টারিলি কিন্তু দিচ্ছে। মানে প্রপার নেটওয়ার্কে আসুন প্রদ্যুৎ বাবু, অ্যাডভোকেট বাবু, একটু প্রপার নেটওয়ার্কে আসুন। একদম নেটওয়ার্ক নেই আপনার, ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে। আচ্ছা শনি দেবী, আপনাকে আমি প্রথম কোশ্চেনটা করছি, যেহেতু আমি জানি আপনি সুতপাকে ভালোবাসেন। আচ্ছা আপনি বলুন তো, কেস রিলেটেড, মানে আমার একটা কেস হয়েছে এবং আমার 25 লাখ টাকা একটা ডিফামেশন কেস হয়েছিল বলেই কি আমি টাকাটার জন্য কিউআর কোড শেয়ার করেছিলাম? এটা হ্যাঁ না, মানে আমার কেস হয়েছিল, আমাকে লড়তে হবে না, তাহলে কি জন্য? as far as I remember, যে কেসটা ট্রান্সফার করতে গেলে যতটুকু লাগে, and that is you also know, being I don't know, you are associated with legal services, so that is not 25 lakhs. না, কেসটা ট্রান্সফার করতে গেলে, মানে কেসটা ট্রান্সফার করতে গেলে আপনি একটু প্রপার একটু, এত সাউন্ড আসছে আমি বুঝতে পারছি না কেন। কেসটা ট্রান্সফার করতে গেলে কত টাকা খরচা হয়? 25 লাখ টাকা, সে মানে বা 1 লাখ টাকা বা 10,000 টাকা বা 20,000 টাকা, সেরকম কোনো খরচা এস্টিমেটেড ভ্যালু কি দিয়েছিল সোশ্যাল সাইটে? Obviously not, but that is much less than 25 lakhs that we all know, right? So obviously that is not 25 lakhs, you all know that. Okay, much less amount. So আমাদের বারবার ওটাকে হাইলাইট করা উচিতই হবে না, 25 lakhs। সো একটা মানে আপনি বলছেন যে 25 লাখ টাকা তোলেনি, 25 লাখ টাকা তোলেনি, আপনার কথা হচ্ছে 25 লাখ টাকা তোলেনি, কিন্তু আমার কথা হচ্ছে আমি কোনো কেসের ডিটেইলস শো করিয়ে আমি কি বাজার থেকে টাকা তুলতে পারি? এটা কি জাস্টিস? না, আপনার কি মনে হয়? তাহলে তো প্রচুর এরকম রয়েছে, যে এরকম এপি ব্লগস, অ্যাজ জাস্ট নাও আপনি আমাকে বললেন যে আপনি ওকে ভালোবাসেন, এটা ভালোবাসার ব্যাপার নয়, আমি এপি ব্লগস কেও টাকা দিয়েছি, whenever somebody is in needs, যদি সে নিডটা ভ্যালিড মনে হয়, we do that। আমি না, এরকম অনেকেই দেয়। এবার সামটাইমস সেটা মনে হয় যে নো, ইট ইজ ফেক। সো এই ক্ষেত্রে যেরকম ভদ্রলোক বললেন যে আচ্ছা এপি ব্লগকে আপনি টাকা দিয়েছিলেন, আপনি বিদেশে থাকেন, আপনি এপি ব্লগকে টাকা দিয়েছিলেন কি জন্য? কি জন্য দিয়েছিলেন? Because she showed that, and then we thought that it is fraud, because what exactly she showed? সে কি দেখিয়েছিল? কিছুই দেখায়নি। বেসিক্যালি ইট ইজ, উই ফলো देयर ব্লগ, এরকম আমার মতো বহু লোক আছে যারা ফলো করি, তারা দেখছি যে দ্যাট বাচ্চাটা সিক রয়েছে, এটা ঘটনা, সেটা সিক। এবার সত্যি এগুলো হয়তো আপনি কি এটা জানতেন, এই ভেবে দিয়েছিলেন যে বাচ্চাটার থ্যালাসেমিয়া আছে? এবং থ্যালাসেমিয়ার বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য আপনি দিয়েছিলেন? Obviously, yes, but she didn't do the treatment, and she is not doing it, and she is
saying that deliberately. তো এইখানে ব্যাপারটা অনেক ক্লিয়ার, কিন্তু আরেকটা কেস যেটা নিয়ে আপনারা আজকে বসেছেন সেটা ক্লিয়ার না, বিকজ দ্যাট থিং ইজ গোইং অন। পয়েন্ট ছাড়বেন না, 1 মিনিট। আমরা যেটা বসেছি, আপনি একটু একটু শান্ত হয়ে বসুন। আপনার কাছ থেকে আমরা কয়েকটা উত্তর নেব। আপনি প্রথম বলেছেন যে হ্যাঁ কেস দেখিয়েই টাকা তোলা হয়েছে, আর এক জায়গা থেকে টাকা তোলা হয়েছে বাচ্চার অসুস্থতা, মানে অর্থাৎ তার বিএমটি, হ্যাঁ বিএমটিটা ঠিক করার জন্য তার কাছ থেকে সে টাকা তুলেছে এবং তার 40 লাখ টাকার উপরে একটা এস্টিমেট দেওয়া হয়েছিল, ঠিক আছে? তাহলে আপনি দুটো ক্ষেত্রেই টাকা দিয়েছেন, দুটো ক্ষেত্রেই আপনি টাকা দিয়েছেন, এবং আপনি যেটা জাস্টিফাই করছেন যে যেটা কেসের দেখে শো করছে দ্যাট ইজ ভ্যালিড, এবং যে মাটি টাকা নিয়েছে না ভ্যালিড না, এটা যে ইনভ্যালিড সেটা বলার সময় আসেনি, because it will still going on, the process is going on. And another scenario, that lady is saying that I am not doing the treatment at all, so she closed the chapter. So the two things are different, you need to understand. একজনের প্রসেসটা চলছে and it is going on, it will go on according to the advocate for next couple of years, maybe 2 years. How much years will it continue? কতদিন চলবে এটা? এটা তো ঘটনা নয়। আমি জাস্ট আপনাকে দুটো সেটা তো আপনারা অ্যাডভোকেটরা জানেন, উনি বললেন ডিফেমেশন কেস, সেই জন্য তো বললেন যে ডিফামেশন কেস চলবে 20-25 বছর। একদম 20-25 বছর ধরে তো 20-25 বছর ধরে তো কেউ টাকাটা তুলছে না, ওয়ান টাইম তোলা হয়েছে টু ট্রান্সফার দ্য কেস, বাট দ্য আদার লেডি আপনি শুনুন, ডিফামেশন কেস ট্রান্সফার করতে কত খরচা হয়, আর ডিফামেশন কেস করার জন্য কত টাকা তোলা হয়েছে বা কি খরচা হয়েছে, আপনাকে একটু বলি, আপনি একটু মন দিয়ে শুনুন। আপনার প্রশ্নটা আমি নিলাম, ঠিক আছে? আপনি একটু শুনুন ম্যাডাম। আমি একটু কেটে গেল, অনেকই কেটে গেল। ভালো নেটওয়ার্কে আসুন আপনারা। ম্যাডাম আমি কিছু বলতে চাই। আপনি বলুন। হ্যাঁ বলবেন, দাঁড়ান 1 মিনিট। আমি বাবু আপনার এই প্রশ্নটার উত্তর শুনে কি মনে হলো? ইউএসএ থেকে যিনি বললেন এই ধরনের কথা, মানে কি বলবো আর, বলুন। এবার ধরুন ওনার যদি টাকা থাকে উনি দিচ্ছে, এখানে কিছু বলার নেই। মানে অ্যাকচুয়ালি কি হয়, ফ্রড তখনই হয় যদি কেউ মনে করে আমি টাকাটা দিয়ে আমি স্যাটিসফাই হলাম না, বা আমার টাকাটা আমাকে প্রতারণা করে নেওয়া হয়েছে। উনি বলছেন আমি যে ইউটিউবটা ওয়াচ করি তাকে আমরা মনে করি যে সে আমাদের পরিবার, তাই পরিবারের লোক হিসাবে সে কিউআর কোড শো করে কেসের জন্য টাকা নিয়েছে, সেটা মানছে যে সেটা হয়েছে। আমি আরেকজন অসুস্থ ছিল তাকেও দিয়েছি, যার বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিল, এবং তার মারা এত বোকা, মানে সে তো আর চালাক নয়, তাই সে প্রদ্যুৎ বাবু আপনার কানেকশন আমি নিতে পারছি না আপনাকে, অ্যাডভোকেট বাবু। তো তার বক্তব্য হচ্ছে যে আমি যে টাকাটা দিয়েছি, যে বাচ্চাটার মা একবার হয়তো সোশ্যাল মিডিয়া এসে ভয়ের চোটে বলেছে, না অসুস্থতার চোটে বলেছে, আমি জানি না, যে আমি টাকাটা খরচা করিনি। কিন্তু তার বক্তব্য আমরা নেব, পরবর্তী দিনে নেব, আশা করছি যদি তিনি এসে থাকেন তিনি আমাদের বক্তব্যে উঠবেন, স্ট্রিম লাইভে উঠবেন, আমরা তাকে নেব। কিন্তু আমার কথা হচ্ছে তিনি স্বীকার করে নিচ্ছেন যে আমি টাকা দিয়েছি অ্যাজ এ কেস পারপাসে, কিন্তু দ্যাট ইজ জায়েজ, মানে যেহেতু আমি তাকে আমার ঘরের লোক বলে মনে করি। কিন্তু যেহেতু বাচ্চাটা থ্যালাসেমিয়া, তার মা মুখে বলেছে থ্যালাসেমিয়া পেশেন্ট মানে একদিনে সেরে গেল, তার মায়েরও বুদ্ধি নেই, আর মানে যে যিনি টাকা দিয়েছেন তার কতটা কি চিন্তা ভাবনাতে নিয়েছেন আমি জানি না, কিন্তু উনি বলছেন অ্যাজ এ ঘরের লোক হিসাবে আমি টাকাটা তাকে দিয়েছি। এক্ষেত্রে মানে ভিউয়ার্সদের ওপিনিয়ন হচ্ছে আমরা টাকা দিতে পারি, আমাদের টাকা, কিন্তু আমাদের সমাজের চোখে আমরা সেটা কখনো বলতে পারি না যে আপনি মন্দির গড়ার নামে, আপনি কেসের দেখার নাম করে, আপনি বাড়ি করবার নাম করে, আপনি গাড়ি কেনার নাম করে আপনি খালি টাকা তুলবেন, এটা আমরা বলতে পারি না, আমাদের উচিত না। মানে আমরা মানবাধিকার কর্মীরা এই কথাগুলো বলতে পারি না, আমাদের উচিত না, কারণ যে কেউ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা করে অ্যাকাউন্ট খুলবে আর এই চিটিংবাজি জালিয়াতি চালিয়ে যাবে, আর বিদেশে থেকে কিছু লোক টাকা পাঠাবে, দেশের কিছু লোক টাকা পাঠাবে, তারা ইমোশনাল ফুল হবে, দীর্ঘদিন ধরে ফুল হবে, আর তারা টাকাটা দিতে থাকবে। দিদি আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আমি আপনাকে কিছু ব্যাকগ্রাউন্ড দিতে চাই, প্লিজ আপনারা একটুখানি শুনুন। তো এখানে যে মহিলার ব্যাপারে কথা বলা হচ্ছে সুতপার নামে, ঠিক আছে, তার ডিফামেশন কেসটা কেন হয়েছিল প্রথমে এটা খুব জানাটা জরুরি। একজন ইউটিউবার কাপল আছে, তাদের চ্যানেলটার নাম মাই সিম্পল লাইফস্টাইল। তার যে মেল ক্রিয়েটার তিনি একটা অ্যাক্সিডেন্টে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, এইবার তারা হচ্ছে ব্লগার, আর এই সুতপা হচ্ছে কন্ট্রোভার্সি করে। অলমোস্ট লাইক মোর দ্যান 300 to 400 ভিডিওতে সেই চ্যানেলটাকে, সেই ব্লগারকে কন্টিনিউয়াসলি অকথ্য ভাষায় গালাগালি মন্দ করে তাদেরকে অ্যাবিউজ করে গেছে দিনের পর দিন, ঠিক আছে। তারা তখন
সামলাতে না পেরে তারা তখন কোর্টের দ্বারস্থ হয় এবং তাদেরকে তাদের কিছু ভিউয়ারই হেল্প করে। সেই কেসটা অনেকদিন, প্রথমে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারুর নাম নিয়ে কখনো কারুর নাম নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি করে না, মানে একটা নাম দিয়ে দেয় এবং সেটাকে প্রুফ করে তারা সেটাকে দিল্লি হাইকোর্ট পর্যন্ত সেটাকে তোলে। এইবার সেখানে সেটা প্রুভ হওয়ার পরে একটা এক্সপার্টি অর্ডার বেরোয়, সেই এক্সপার্টি অর্ডারের বেসিসে তার 6টা না 7টা ভিডিও টেক ডাউন করা হয় বাই গুগল ইটসেলফ, যেখানে দিল্লি হাইকোর্ট সেটা ইনভলভ ছিল এবং তার সঙ্গে এই ডিফামেশনের একটা নোটিশ আসে যে এটা যদি উনি না প্রুভ করতে পারেন তাহলে 25 লক্ষ টাকা দিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা জানা খুব জরুরি যে ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ব্লগারকে অ্যাবিউজ করে কন্টিনিউয়াসলি তার উপরে টাকা রোজগার করলো, ঠিক আছে, দিনের পর দিন 400টা ভিডিও করে টাকা রোজগার করলো, করার পরে তারা যখন কোর্টের দ্বারস্থ হলো, পরে যখন এক্সপার্টি অর্ডার বের করে 6টা মানে খুব প্রমিনেন্ট ভিডিওকে টেক ডাউন করার পরেও সেই কেসটা চলছে, তখন সেই ডিফামেশন কেসে মানে জাস্ট একটা নোটিশ এসছে, সেটা কিন্তু এখনো কিছু ফাইনাল হয়নি, তার এগেইনস্টেও সে আবার কিউআর কোড দিয়ে এই ইউটিউব থেকে টাকা তুলছে। তাহলে বুঝুন অবস্থা যে একটা পরিবারকে অ্যাবিউজ করে, ক্রিটিসাইজ করে, ইন দ্য নেম অফ এন্টারটেনমেন্ট she already raised lot of money, ঠিক আছে, তারপরে সে আবার সেই ফ্যামিলিটা যখন তাকে কোর্টে নিয়ে গেল তখন সেই কেস লড়ার জন্য আবার ভিউয়ারদের কাছ থেকে কিউআর কোডে টাকা চাইছে। এইবার যাদের সঙ্গে তুলনা করা হচ্ছে এপি ব্লগসের যে ছেলেটা, তার একটা থ্যালাসেমিয়া আছে, সে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য দিল্লিতে গেছিল এবং সেই বেসিসে সে টাকা তোলে। কিন্তু একটা কথা ভাবতে হবে যে একটা পেরেন্টস বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতো একটা অত বড় প্রসিডিওরের একটা অল্টারনেটিভও খুঁজছিল, সেই অল্টারনেটিভটা তখন সে পুনেতে পায় এবং সেটা উইথ রেসপেক্ট টু বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যে ফিনান্সিয়াল খরচাপাতি আছে তার এগেইনস্টে ওটা অনেক কম খরচায় হবে। তখন সে বলে যে আমি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট না করে আমি এই অল্টারনেট পথে যেতে চাই, which is very legitimate to do। সেখানে যখন মনে করুন একটা এক্স অ্যামাউন্ট অলরেডি সে রেজ করে নিয়েছে অন দ্য নেম অফ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, সেই টাকাটার থেকে অনেক কম টাকায় সেই অল্টারনেট প্রসিডিওরটা চলছে এবং সেটা সে নিজেই চালাচ্ছে। তাহলে দুটো কি করে কম্প্যারিজন হয়? দুটো কেস স্টাডি যদি আপনারা করেন তাহলে দুটো কোনোভাবেই কম্প্যারিজন করা যায় না। একটা হচ্ছে একটা বাচ্চার ট্রিটমেন্টের জন্য ফান্ড রেজ করা হয়েছে, আর আরেকটা কেসে হচ্ছে দেখুন দুটো ক্লারিফিকেশন দুরকম পাচ্ছি। প্রিয়াঙ্কা দেবী একটু মিউট করবেন। দুটো ক্লারিফিকেশন দুভাবে হচ্ছে। যখন আপনি টাকাটা দান করছেন, অর্থাৎ ভিউয়ার্সদেরও বলবো, আপনারা যখন দান করছেন তখন একটা কথা শুনে নিন, অ্যাডভোকেট বাবুরা কি বললো, কেসের নাম করে টাকা তোলা মানে হচ্ছে দীর্ঘ 8 বছর 10 বছর চলবে, কেস চলবে 8 বছর 10 বছর 15 বছর 20 বছর চললো কেস, কেসের নাম করে ফান্ড রেইজ করা আর উকিল বাবুদের কি খরচা সেটা কোনোটাই আপনারা দেখতে পান না। সুতরাং দেবার আগে 5 বার ভাববেন কতটা জাস্টিস আছে, কতটা জাস্টিফিকেশন অনুযায়ী আপনারা টাকাটা দিচ্ছেন। 10 মিনিট হ্যাঁ দিদি সরি চেম্বারে লোক এসে গেছিল গো, সামনে কথা বলতে পারছি না। হ্যাঁ তুমি তোমার কথাটা বলতে গিয়ে আটকে গেলে, বলো আগে তুমি তোমার কথাটা বলো। আচ্ছা এনআরআইরা কিভাবে দিচ্ছে দেখছো, মানে আমি যেহেতু কারোর ভিউয়ার, আমি যখন তখন জামিনটাকে ডোনেট করতে পারি। হ্যাঁ জাস্টিফিকেশন কোন পয়েন্টটা যেটা তুমি বলছিলে আরেকবার বলো দিদি প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড আরেকবার বলো। আচ্ছা এনআরআই থেকে যিনি বললেন তিনি তার জাস্টিফিকেশন হচ্ছে আমরা কোনো চ্যানেল দেখি বলে তাকে ভালো লাগে আর সে যে কাজই টাকা চাইবে মানে কিউআর কোড শেয়ার করবে, তাতে কেসই হোক আর যাই হোক। হ্যাঁ দুটোর আলাদা ডেফিনেশন উনি দিলেন, একটা অসুস্থ রোগী তাকে দেওয়াটা উনি ঠিক করেননি কারণ তার মা চেয়েছিল সেটা ঠিক না, বা তিনি দিয়েছেন এখন বর্তমানে তার মা যেহেতু বলেছে আমার বাচ্চাটার ওইভাবে ট্রিটমেন্ট করাবো না, আমি অন্যভাবে ট্রিটমেন্ট করাবো, তাই তার অ্যাকাউন্টে যে টাকাটা দিয়েছিল সেটা ঠিক না। কিন্তু যে ডিফামেশন 25 লাখের কেস খেয়েছিল তার জন্য 25 লাখ টাকাটা নয়, কিন্তু আমি তাকে দিয়েছি সেটা ঠিক আছে, কেসের নাম করে টাকা তুলেছে। এবার বলো, ও ডিফামেশন কেউ কেস খেয়েছে তার জন্য উনি টাকা শেয়ার করেছেন এবং বাজারে 25 লাখ টাকা দেখিয়ে তোলাও হয়েছে, তার একটা ভিডিওর লিংক আমরা পেয়েছি এবং কিছু জন যারা টাকা পাঠিয়েছিল তারা আমাদেরকে স্ক্রিনশটও পাঠিয়েছে। দেখো এটা তো একটা বিশাল বড় স্ক্যাম, কারণ কোন ডিফার্মেশনের কেসের জন্য যদি কেউ, হ্যাঁ প্রথম যেটা পয়েন্ট বললেন কেউ বাচ্চা অসুস্থ, যেটা আমি শুনছিলাম মনে সম্ভবত থ্যালাসেমিয়ার আক্রান্ত নিয়ে বলছিলেন,
সেই পরিপ্রেক্ষিতে সেখানে যদি শেয়ার করে সেটা মানবিকতার হিউম্যান গ্রাউন্ডসে থাকে, সেখানে সেটা তার তিনি পাঠিয়েছেন, তিনি সরকারি ব্যক্তি, আর তিনি কিভাবে ট্রিটমেন্টে আছেন, কিভাবে চলছে, টাকা আরো লাগবে কিনা সেটা। কিন্তু এই যে কেসের দোহাই দেখি যে টাকা তোলা, এটা যে বাজার থেকে টাকা তোলা, এটা একটা সাংঘাতিক বড় ক্রাইম। কারণ এইভাবে কারোর কাছে আমরা টাকাটা তুলতে পারি না, বা যিনি দিচ্ছেন তিনিও একজন সচেতন ব্যক্তি। তার এই জায়গা থেকে তার যে টাকাটা তিনি বেয়ার করছেন, তার কষ্ট অর্জিত পয়সা, তিনি ব্লগ দেখতে ভালোবাসেন, ইউটিউবের যারা ক্রিয়েটার আছে তাদেরকে দেখতে ভালোবাসেন, তার মানে এই নয় তিনিও সেই জায়গায় সচেতনতা তাকে থাকতে হবে যে আমার এই টাকাটা ইউটিলাইজ আদেও হচ্ছে কিনা, বা আদেও সেই জায়গাটা প্ল্যাটফর্মটা সঠিক কিনা। এইবার সেই জায়গাটা যেটা তুমি বললে যে আমাদের কাছে লিঙ্ক আছে, আমরা সেই এভিডেন্স পেয়েছি, এবং সেই তথ্য প্রমাণ নিয়ে আমি জানি না কতটা কি প্রসিড হয়েছে, অবশ্যই সেই ব্যক্তির নামে একটা কমপ্লেন দার্জ করা যায়। 420 হ্যাঁ 420 অবশ্যই 420 120 অনেকগুলো সেকশনে দার্জ করা যায়, কারণ এটা হচ্ছে তোমার ডকুমেন্টস কি দার্জ করেছে সেটাও একটা নন ভেলেবল সেকশন, যে তুই আমাদের কোনো ডকুমেন্টস কে তৈরি করে, ক্রিয়েট করে, ডকুমেন্টস এর হেরাফেরি করে, সেটাও 467 468 এর আন্ডারে পড়ে, 471 এর আন্ডারে পড়ে। যদি কোনো ক্রিয়েটিং মানে তথ্য ফোর্জ ডকুমেন্ট যাকে বলে, সেটা যদি ক্রিয়েট করে টাকা তোলা করা হয়, তার সঙ্গে এটাও ইমপ্লিমেন্ট সেকশন গুলো হবে, এবং সেটা নন ভেলেবল সেকশনের মধ্যে। আচ্ছা, এখানে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। এখানে আপনারা পাবেন কিছু ক্রাউড ফান্ডিং করা এনজিও তৈরি হয়েছে, ঠিক আছে? সোশ্যাল সাইটে গিয়ে পাবেন ক্রাউড ফান্ডিং করা এনজিও আছে, যেখানে প্রপার ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্টের জন্য তাদেরকে সমস্ত কিছু ভিউয়ার্সদেরকে দেখাতে হয়, এবং যত টাকা তার অ্যাকাউন্টে এসে জমা হয় সেটা ট্যাক্স পেমেন্ট করার পর সেই যে ভিকটিম, মানে অর্থাৎ যার মেডিকেল ট্রিটমেন্টের জন্য দরকার থাকে, তার অ্যাকাউন্টে প্রপার ট্যাক্স ডিডাক্ট করে, এবং তারা একটা লম্বা প্রসিডিওরে প্রচুর মানুষের কাছে স্প্রেড করে দিয়ে সেই অ্যামাউন্টটা কালেক্ট করার পর তারা কিন্তু, প্রিয়াঙ্কা দেবী একটু মিউট করবেন, পারমিতা টাকা লাগবে? হ্যাঁ দিদি এক সেকেন্ড, টাকা লাগবে? মিউট করো পারমিতা, মিউট করো একটু, হ্যাঁ মিউট করে বলবে। হ্যাঁ না, মিউট করে একটু বলো, কথা বলো তুমি, অসুবিধা নেই। তো সেই ফান্ড রেইজাররা কিভাবে ফান্ড রেইজ করেন তার কিন্তু প্রপার ফোরাম আছে, এবং সেই সমস্ত এনজিও গুলো যারা ফান্ড কালেকশন করেন তারা কিন্তু সমস্ত ট্যাক্স সেভিংস এর জন্য তাদের হাতে, আপনি যত টাকায় পাঠান না কেন, ট্যাক্সের জন্য আপনাদেরকে একটা বোধহয় 80G, তাই তো? হ্যাঁ 80G সাবমিট করে, বলছে 80G of Income Tax Act provides tax deduction for donation made to the registered charitable organization। মানে আপনি যদি টাকা পেমেন্ট করেন, তাহলে এই বোকা এনআরআই গুলো, মানে যারা এসে আজকে জাস্টিফিকেশন দিচ্ছিলেন, এই বোকা এনআরআইদের জন্য কিছু জালিয়াত আমাদের পশ্চিমবাংলাতেও তৈরি হয়েছে, কারণ তারাও তো জানে আমার অঢেল পয়সা, আমি চাই না ট্যাক্স ডিডাকশন। এক্স্যাক্টলি। তো তোমার কথার সাথে আমিও সহমত যে তারা কি করছেন, এই টাকাগুলো পাঠাচ্ছেন, এবং এই টাকা পাঠিয়ে তারা 80G নিতেই চাইছেন না, তার কারণ তার তো অঢেল পয়সা, তারা এইভাবে অলিখিত পথে টাকাগুলো পাঠাচ্ছেন। সুতরাং তাদেরকেও কিন্তু আমাদের এরপর আওতায় আনতে হবে, যারা এই জাস্টিফিকেশনটা দিচ্ছেন, যারা সাপোর্ট দিচ্ছেন বাইরে থেকে। আজকে তোমায় একটা উদাহরণ দিই, বর্ধমানে এক চিটিংবাজ মহিলা চিটফান্ডের সঙ্গে যুক্ত ছিলেন, যার নামে প্রচুর কমপ্লেন করেছি, আজকে কয়েক কোটি টাকার সম্পত্তি বানিয়েছে। শিবধাম নামে একটা কৃষ্ণকলি নাম, এদিক থেকে শিবধাম, এদিক থেকে আছে তোমার কি বাবা, আমাদের আরো কিছু উইংস কাজ করে চলেছে। অমিতটা একটু মিউট করবেন তো, মিউট বটনটা পাশেই আছে দেখবেন তো। এরা দীর্ঘদিন ধরে, ঠিক আছে, টাকা তুলে চলেছে দীক্ষার নাম করে, মন্দিরের নাম করে, যেভাবেই হোক এই যে টাকাগুলো তুলছে, সেগুলোকে তোমরা কতটা জাস্টিফাই বলে মনে করছো? অভয়ধামের জন্য অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে? রিসেন্টলি দেখছিলাম যে কোনো মহিলার পা ধোয়া জল সমস্ত সবাই খাচ্ছে, এবং এটা একটা মানে ভালো টাকা তোলার জায়গা চক্র শুরু হয়েছে, যেখানে ভগবানের সনাতনী ধর্মে কখনো আমাদের এরকম মানে নিম্ন মানসিকতা দেখায় না। তোমারই পোস্ট করা দেখেছি আমি, পোস্টটা যে আগে কোনো একজন তার নামটা এস দিয়ে কিছু ছিল, তো সেখান থেকে এখন তিনি বেগ ধারণ করেছেন যে পয়সাটা মানুষের মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়ে পা ধোয়া জল এই সমস্ত নিয়ে প্রচুর সম্পত্তি বর্ধমানের দিকে
মানে প্রসার গড়ে তুলেছে। সারা পশ্চিমবাংলা হয়ে গেছে এখন সারা পশ্চিমবাংলা তার বাসে করে করে ভক্ত চলে আসছে। তিনি একসময় মানে চিট ফান্ডের জগতে মহান বিচরণ করেছেন, তিনি নিজেকে এলআইসি অফিসার বলতেন, তার বহু কেস, ঠিক আছে। তো সে পা ধুয়ে জল দিচ্ছে, দিয়ে বলছে আমি সারদা মায়ের থেকে উপরে। আমি এখন গত পরশুদিন ওনাকে এসপি সাহেব